হ্যালো ভিউয়ার্স, অচিন্তর ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, পাশাপাশি তোমরা যারা 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে জিইসিসি 4 পেপারটি আছে পাশের জেনারেলের ক্ষেত্রে আধুনিক ভারতের ইতিহাস, এই পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কংগ্রেসের নরমপন্থী পর্বের কার্যাবলীর মূল্যায়ন। অর্থাৎ 1885 থেকে 1905 পর্যন্ত কংগ্রেসের যে প্রথম পর্বের যে নরমপন্থী পর্ব, এই পর্বের যে সব কার্যাবলী ছিল সেই কার্যাবলীর মূল্যায়ন। তা এই প্রশ্নটি বিশদে আলোচনা করবো, আলোচনা শেষের উত্তরটি তোমাদের সামনে আমি তুলে ধরবো। সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে তোমাদের এই পেপারটির সিলেবাস, সাজেশন, শর্ট কোশ্চেন, একাধিক প্রশ্নের উত্তর সাজেশন অনুযায়ী আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই দেখে নিও। দেখো, জাতীয় কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের একটা রাজনৈতিক দল। এই মুহূর্তে লোকসভা ইলেকশন চলছে এবং সেখানে প্রধান বিরোধী দল হচ্ছে জাতীয় কংগ্রেস। এই জাতীয় কংগ্রেস তৈরি হয় 1885 সালে। যদিও জাতীয় কংগ্রেস তৈরি হওয়ার আগে ভারতবর্ষে অনেকগুলি কিন্তু রাজনৈতিক সংগঠন গড়ে উঠেছিল। ব্রিটিশ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন, বেঙ্গল অ্যাসোসিয়েশন, ভারত সভা, ইন্ডিয়া লীগ, জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, এরকম 1838 থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন গড়ে উঠতে থাকে এবং 1885 গিয়ে জাতীয় কংগ্রেস তৈরি হয়। কিভাবে জাতীয় কংগ্রেস তৈরি হলো এ সম্পর্কেও কিন্তু একটি ভিডিও ক্লাস আমি এর আগে দিয়েছি, তারও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেটা দেখে নিও। তো জাতীয় কংগ্রেস কিভাবে তৈরি হলো এটা তোমাদের জানা প্রয়োজন, তারপরে তার অন্যান্য প্রশ্নগুলিতে যেতে হবে। দেখো, জাতীয় কংগ্রেস থেকে 3টি প্রশ্ন হয় প্রধানত। 3টি প্রশ্নের কোনো না কোনো একটি প্রশ্ন পরীক্ষায় প্রতি বছরই পড়ে। প্রথম প্রশ্ন থাকে, অ্যাকচুয়ালি 4টি প্রশ্ন হয়, যে প্রাক কংগ্রেসী রাজনৈতিক সংগঠন, মানে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার আগে যেসব সংগঠনগুলো গড়ে উঠেছিল সেটি নিয়ে একটি প্রশ্ন হয়। জাতীয় কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠিত হলো তার পটভূমিটা কি, সেটা একটা প্রশ্ন হয়। আর জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর পরবর্তী 20 বছর জাতীয় কংগ্রেসের যে কার্যাবলী থাকে সেটাকে আমরা নরমপন্থী পর্ব বলি, যেটা নিয়ে আমাদের আলোচনা আজকে। এবং এরপরে দেখা যায় 1905 থেকে 1907 গিয়ে সুরাট অধিবেশনে গিয়ে এই জাতীয় কংগ্রেস দুটি দলে ভাগ হয়ে যায়, একটি নরমপন্থী আর একটি চরমপন্থী। এই নরমপন্থী জাতীয় কংগ্রেসের কার্যাবলী কি, পাশাপাশি চরমপন্থী জাতীয়তাবাদের উদ্ভবের কারণ কি। তাহলে এই 4টি প্রশ্ন, প্রাক কংগ্রেসী সংগঠন, জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠান, নরমপন্থী পর্ব এবং চরমপন্থী রাজনীতির উদ্ভবের কারণ, এই 4টি প্রশ্ন ইম্পর্টেন্ট থাকে। এবার তোমাদের পরীক্ষার জন্য কিন্তু 2টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, জাতীয় কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠিত হয়, এবং তারপরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্বের কার্যাবলী। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল সে প্রশ্ন আমি এর আগে ভিডিও ক্লাস দিয়েছি। আজকের আলোচনার বিষয় সেই নরমপন্থী পর্ব। নরমপন্থী পর্বটা কোন সময়টাকে বলা হচ্ছে দেখে নাও, 1885 থেকে 1905। আমরা বোর্ডে একবার কি আছে দেখে নি, সিইউ বিএ হিস্ট্রি 6 সেম অনার্স এর ক্ষেত্রে 6 সেমিস্টার অনার্স সিসি 14, আবার পাশাপাশি 4th সেমিস্টারদের জন্য জেনারেলে যারা পড়ছো তাদের জন্য জিইসিসি 4। এটা 10 নম্বরের প্রশ্ন। 1885 থেকে 1905 মানে 20 বছর, প্রথম 20 বছরে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্বের যে কার্যাবলী ছিল সেই কার্যাবলীর মূল্যায়ন করতে হবে। এটাই ছিল এর মূলত প্রশ্ন, নরমপন্থী পর্ব। তা জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা আমরা এর আগে দেখেছি যে ফাইনালি হয়েছিল 1885 28 থেকে 30 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে, যেখানে সভাপতি ছিলেন উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। তা এই অধিবেশনে উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের হয়ে প্রথম ভাষণ দেন, প্রথম সভাপতি হিসেবে, এবং তিনি কংগ্রেসের 4টি নীতি বা উদ্দেশ্যের কথা মানুষের সামনে কিন্তু তুলে ধরেন। যদিও 72 জন প্রতিনিধি ছিলেন সেখানে, তো সেই 72 জন প্রতিনিধির সামনে তিনি প্রথম জাতীয় কংগ্রেসের যে কর্মসূচি বা উদ্দেশ্য, সেই 4টি উদ্দেশ্যকে সামনে অ্যানাউন্স করেন। প্রথম উদ্দেশ্যটা কি আছে না, ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ তৈরি করতে হবে এবং পারস্পরিক সৌহার্দ্য বা ভ্রাতৃত্বের বন্ধনটা তৈরি করতে হবে। 2 নম্বরেও তিনি বলেছিলেন যে প্রাদেশিক সংকীর্ণতা, একটা প্রদেশের সাথে আরেকটা প্রদেশের যে রাজনৈতিক বিচ্ছিন্নতা রয়েছে, যে প্রাদেশিক সংকীর্ণতা, সেই সংকীর্ণতাকে দূর করে দেশকে ঐক্যবদ্ধ তৈরি করতে হবে। এবং 3 নম্বরে তিনি বলেছিলেন যে শিক্ষিত যেসব সম্প্রদায় রয়েছে তাদের সাথে আলাপ আলোচনার ভিতর দিয়ে ভারতবর্ষের যে সামাজিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করতে হবে। এবং 4 নম্বরে বলেছিলেন আগামী বছরগুলিতে কিভাবে জাতীয় কংগ্রেস পরিচালিত হবে, কোন কোন রাজনৈতিক এজেন্ডাকে সামনে রেখে আন্দোলন পরিচালিত হবে, তার লক্ষ্য স্থির করা, তার দিক নির্দেশ করা। এই 4টি উদ্দেশ্যকে সামনে রেখে তারা এই অ্যানাউন্সমেন্টস করেন।
এবং দেখা যায় যে জাতীয় কংগ্রেসের যারা নেতা কথা ছিলেন বা যেসব কর্মীরা ছিলেন প্রথম অবস্থায়, তারা ছিলেন বুদ্ধিজীবী, সমাজের শিক্ষিত সম্প্রদায় ছিলেন জাতীয় কংগ্রেসের সদস্য, বিশেষ করে ডাক্তার, উকিল, ব্যারিস্টার, এরকম বা বুদ্ধিজীবী শ্রেণী, সাহিত্যিক, এরাই ছিলেন কিন্তু জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের সদস্য থেকে নেতৃবৃন্দ সব কিছুই। এখানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন যে জাতীয় কংগ্রেসের মূল লক্ষ্য ছিল যে কংগ্রেসের জাতীয় কংগ্রেস যেটা, তার মূল লক্ষ্য কি ছিল, যে এদেশে যে ব্রিটিশ সরকার, সেই ব্রিটিশ সরকারের স্থায়িত্ব চেয়েছিল তারা, মানে এদেশে ব্রিটিশ সরকার তারা থাকুক, পাশাপাশি ভারতীয়দের স্বায়ত্ত শাসন দিক। তারা ব্রিটিশ সরকারের যে সততা বা যে ন্যায় নীতি, তার প্রতি তারা আস্থাশীল ছিলেন। তাই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলছেন যে জাতীয় কংগ্রেসের নেতারা চেয়েছিলেন ব্রিটিশ সরকারের স্থায়িত্ব, ব্রিটিশ সরকার এদেশে থাকুক, এটাই কিন্তু জাতীয় কংগ্রেসের নেতারা চেয়েছিলেন। কারণ তারা ব্রিটিশ সরকারের শাসনের প্রতি তারা আস্থাশীল ছিলেন এবং যে নিয়মতান্ত্রিক, মানে কোনো নিয়মের মধ্যে দিয়ে যে আন্দোলন, সেই আন্দোলন তারা পরিচালনা করতে এসেছিলেন, নিয়মের বাইরে নয়, এবং সাংবিধানিক পদ্ধতিতে শান্তিপূর্ণ পথে, অহিংসা পথে তারা আন্দোলনকে পরিচালনা করতে চেয়েছিলেন। এবং তারা চেয়েছিলেন যে ব্রিটিশদের যে আমলাতন্ত্র, এদেশে যে ব্রিটিশ কর্মচারীরা এদেশে যে রাজত্ব করছেন বা শাসন করছেন যাদের দ্বারা, সেই আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্রের পরিবর্তন চেয়েছিলেন, আমলাতন্ত্রের ভারতীয়করণ চেয়েছিলেন। তারা চেয়েছিলেন যে ভারতের মানুষদেরকে নিয়েই ব্রিটিশরা শাসন করুক, আমলাতন্ত্র গঠন করুক। তাই ব্রিটিশ সরকারের যে আমলাতন্ত্রের ভারতীয়করণ চেয়েছিলেন, আন ব্রিটিশ যেটা, সেই আন ব্রিটিশটা তারা চেয়েছিলেন, এই পলিসি তারা চেয়েছিলেন। এবং এখানে জাতীয় কংগ্রেস বছরের একটা নির্দিষ্ট সময়, বিশেষ করে ডিসেম্বর মাসে তাদের অধিবেশন হতো, বাৎসরিক অধিবেশন। সেই অধিবেশনে বিভিন্ন ধরনের প্রস্তাব বা বিভিন্ন দাবি দাওয়া এই জাতীয় কংগ্রেস উত্থাপন করতেন এবং সেই দাবি সাংবিধানিক নিয়মতান্ত্রিক পথে ব্রিটিশ সরকারের কাছে পেশ করতেন। এই ছিল জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্বের আবেদন বা আন্দোলনের যে পদ্ধতি। এখন এটা নরমপন্থী বলা হচ্ছে কেন? নরমপন্থী এই কারণে বলা হচ্ছে যে এরা ছিলেন নিয়মতান্ত্রিক সাংবিধানিক পদ্ধতিতে আন্দোলনকারী, অর্থাৎ কোন রকম মারদাঙ্গা বা কোন রকম হিংসার আশ্রয় নয়, সম্পূর্ণ শান্তিপূর্ণ পদ্ধতিতে আবেদন, নিবেদন, ডেপুটেশন, এইভাবে বা নরমভাবে ব্রিটিশ সরকারের কাছে তাদের আন্দোলনের দাবিগুলো তারা তুলে ধরেছিলেন। তাই তারা নরমপন্থী, মডারেট বলা হয়। এখানে অনেক নেতা ছিলেন, যেমন ফিরোজ শাহ মেহতা, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়, আনন্দ চার্লু, আনন্দমোহন বসু, গোপাল কৃষ্ণ গোখলে, এরকম একাধিক নেতা ছিলেন কিন্তু এই নরমপন্থী পর্বের উল্লেখযোগ্য নেতা। তো এই পর্যন্ত একটা ইন্ট্রোডাকশন আমি বললাম, এই অংশটা নিয়ে আমাদের প্রথমে ভূমিকা অংশে আলোচনা করতে হবে। এরপরে দেখো জাতীয় কংগ্রেসের যেসব দাবি দেওয়া ছিল, সেই দাবি দেওয়াগুলোকে চারটি ভাগে ভাগ করা যায়, বা বলা যায় যে তাদের যে আন্দোলন, তাদের যে দাবি ছিল, সেই দাবিগুলিকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটি কি? প্রথম ভাগটি ছিল যেখানে বলা হচ্ছে যে সাংবিধানিক সংস্কার, এবং পরেরটি ছিল অর্থনৈতিক সংস্কার, তারপরেরটি ছিল প্রশাসনিক বা শাসনতান্ত্রিক সংস্কার, তারপরেরটি ছিল যে সাধারণ মানুষের বা ভারতবাসীর যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকারকে রক্ষা করার কথা তারা বলেছিলেন। এখন প্রথমে তাহলে আমরা প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যে সাংবিধানিক সংস্কার। সেক্ষেত্রে তারা একাধিক সাংবিধানিক সংস্কারের দাবি তোলেন। শাসন যে পরিষদ ছিল ব্রিটিশ সরকারের, সেই শাসন পরিষদে ভারতীয়দের অধিক মাত্রায় নিয়োগের কথা বলেছিলেন, অর্থাৎ ভারতীয়দেরকে নিয়ে এই শাসন পরিষদ গঠনের কথা তারা বলেছিলেন। এবং বলেছিলেন যে শাসনের ব্যাপারে, ভারতবর্ষের শাসনের ব্যাপারে এই ভারতীয়দের হাতে অধিক ক্ষমতা দিতে হবে, এবং ভারতীয়দের শাসনের ব্যাপারে এদেরকে নেওয়া যায় কিনা সে ব্যাপারে অনুসন্ধানের জন্য একটি রাজকীয় কমিশন বা রয়্যাল কমিশন গঠনের কথাও কিন্তু এই জাতীয় কংগ্রেস বলেছিলেন এবং তারা দাবি করেছিলেন। তারা এও বলেছিলেন যে ইন্ডিয়া কাউন্সিল বলে যে কাউন্সিলটা ইংল্যান্ডে আছে, ভারত সচিবের যে মন্ত্রণালয়, তার অবসানের দাবি করেছিলেন এই জাতীয় কংগ্রেস, যে কোনো প্রয়োজন নেই এই ইন্ডিয়া কাউন্সিল। তাই ইন্ডিয়া কাউন্সিলের
অবসানের প্রয়োজন। এছাড়া ব্রিটিশ পার্লামেন্টের যে দুটি কক্ষ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কমন সভা আর একটি লর্ড সভা। কমন সভায় পুরো ভারতবর্ষের প্রতিটি প্রদেশ থেকে দুজন করে প্রতিনিধি সেখানে পাঠানোর দাবি তুলেছিল এই জাতীয় কংগ্রেস। তো এগুলো ছিল তাদের শাসনতান্ত্রিক সাংবিধানিক সংস্কারের দাবি। সাংবিধানিক সংস্কারের দাবি। এর পরের যে পয়েন্ট আমরা দেখব সেটি হচ্ছে শাসনতান্ত্রিক, পরেরটি হচ্ছে অর্থনৈতিক, তারপরেই শাসনতান্ত্রিক। তা অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে তারা একাধিক দাবি তোলেন। তারা প্রথমত এটা বলেন যে ভারতবর্ষ যে আজ যেই দারিদ্র তার সম্মুখীন বা ভারতবাসীর যে এই যে দুর্গতি বা এই কৃষির যে বেহাল অবস্থা, শিল্পের যে বেহাল অবস্থা, সব কিছুর জন্যই কিন্তু ব্রিটিশ সরকারের শোষণমূলক কার্যকলাপ দায়ী। তাই এই জন্য তারা এর বিরুদ্ধে ব্রিটিশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেন এবং ব্রিটিশ সরকারের কাছে নানা রকম দাবি, অর্থনৈতিক ক্ষেত্রে তারা নানা রকম দাবি করেন। দাদাভাই নওরোজি তার দ্য পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে তিনি ভারতবর্ষের এই দারিদ্রতার জন্য সরাসরি ব্রিটিশ সরকারকে কিন্তু দায়ী করেছেন এবং বলছেন যে ব্রিটিশ শাসক ভারতীয়দের ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, একথাও তিনি বলেছেন। এবং দেশীয় যে শিল্প, সেই শিল্পের পুনরুজ্জীবন বা অগ্রগতির দাবি তারা করেছিলেন। বিভিন্ন যে অসম যে শুল্ক, যেমন ব্রিটিশ যেসব বণিকেরা দেশে বাণিজ্য করতো তাদের শুল্ক খুব কম পরিমাণে দিতে হতো, অথচ দেশীয় বণিকদের বাণিজ্যের ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে শুল্ক দিতে হতো। এই বৈষম্যমূলক করের বা শুল্কের তারা বিলোপ ঘটাতে চেয়েছিলেন এবং দেশীয় শিল্পকে রক্ষা করার জন্য রক্ষামূলক যে শুল্ক, সেই শুল্কর প্রবর্তন করার কথা বলেছিলেন। ক্ষুদ্র শিল্পকে রক্ষা করার কথা বলেছিলেন এবং কৃষকদের উপর থেকে করের মাত্রা কমানোর কথা বলেছিলেন, অর্থাৎ কর হ্রাসের কথা বলেছিলেন। এছাড়া যে বিভিন্ন প্রজাস্বত্ব আইন আছে, মানে জমিদাররা অত্যাচার করতেন, ইংরেজদের হয়ে জমিদাররা অত্যাচার করতেন কৃষকদের উপরে, সেই কৃষকদের যে রক্ষা করার জন্য ব্রিটিশ সরকার বিভিন্ন সময়ে প্রজাস্বত্ব আইন পাশ করে। প্রজাস্বত্ব আইন মানে প্রজা বা কৃষকের অধিকারের আইন, সেই অধিকারের আইনকে রক্ষা করতে হবে বা একাধিক প্রজাস্বত্ব আইন কিন্তু পাশ করতে হবে, এরকম দাবিও তারা করেছিলেন। এছাড়া কৃষির অগ্রগতির জন্য জলসেচ ব্যবস্থার অগ্রগতি ঘটাতে হবে, কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে, রায়তওয়ারি চিরস্থায়ী বন্দোবস্তের যেসব এলাকাগুলো ছিল, যেমন বাংলা, বিহার, উড়িষ্যায় ছিল চিরস্থায়ী বন্দোবস্ত। দক্ষিণ ভারতের মাদ্রাস প্রেসিডেন্সি বাদ দিয়ে আর বাকি সমস্ত দক্ষিণ ভারতের অঞ্চল ছিল রায়তওয়ারি বন্দোবস্তের অধীনে। এই সব জায়গায় করের পরিমাণ হ্রাস করতে হবে, তারা এই ধরনের দাবি করেছিল। এছাড়া বনকে, ভারতবর্ষের বিস্তীর্ণ অঞ্চল কিন্তু বনভূমি রয়েছে, সেই বনভূমিকে সংরক্ষণ করতে হবে এবং এই বনগুলি ব্যবহার করে সেই অঞ্চলের আদিবাসীরা, অর্থাৎ সেই আদিবাসীরা যাতে বনকে ব্যবহার করে তাদের জীবন জীবিকা রুজি রুটি কামাতে পারে, তার জন্য বন আইনের সরলীকরণ করতে হবে, কোনো জটিলতা রাখলে হবে না। এবং বাধ্যতামূলক যেসব শ্রম আছে, মানে বেগার খাটা, অনেক সময় যে যেমন রেলপথ তৈরি করতে গিয়ে আদিবাসী সাঁওতালদেরকে জোর করে বেগার খাটানো হতো, এই বাধ্যতামূলক শ্রমের বিলোপ ঘটাতে হবে। তো এইরকম একাধিক দাবি তারা কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে করেছিলেন। এরপরে জাতীয় কংগ্রেস যে দাবিগুলো করেছিল সেটা হচ্ছে শাসনতান্ত্রিক সংস্কারের দাবি। শাসনতান্ত্রিক সংস্কারের দাবির ক্ষেত্রে তারা বলেছিলেন যে ভারতবর্ষে শাসনের ক্ষেত্রে ভারতের সরকারি যেসব উচ্চ পদগুলো রয়েছে সেই উচ্চ পদগুলিতে ভারতীয়দের নিয়োগ করতে হবে, অধিক মাত্রায় ভারতীয়দের নিয়োগ করতে হবে। কিন্তু ব্রিটিশ সরকার সেটা করেনি। ব্রিটিশ সরকার তার দেশ ইংল্যান্ড থেকে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে এসে তাদের দিয়েই কিন্তু দেশ শাসন করতেন। কিন্তু এই জাতীয় কংগ্রেস দাবি করে ভারতীয়দেরকে নিয়োগ করতে হবে, এই আমলাতন্ত্রের ভারতীয়করণ করতে হবে, একথা তারা বলেছিলেন। এছাড়া গোপাল কৃষ্ণ গোখলে বলছেন যে ইংরেজ শাসন নৈতিকভাবে যদি আমরা দেখি তাহলে খুবই কিন্তু আপত্তিকর একটা শাসন ছিল এবং হানিকর শাসন ছিল। এই শাসনতান্ত্রিক ব্যাপারটা লক্ষ্য রেখেই তিনি একথা বলেছেন। এছাড়া যে সিভিল সার্ভিস পরীক্ষা হয় এখন, সেই সিভিল সার্ভিস পরীক্ষা সেই সময়ও ছিল, সেই সিভিল সার্ভিস পরীক্ষার যে বয়স ছিল 19 বছর, সেটাকে 21 বছর করতে হবে। এছাড়া স্ট্যাটুটারি বলে একটি সিভিল সার্ভিস হতো, সেই স্ট্যাটুটারি সিভিল সার্ভিসের বিলোপ ঘটাতে হবে এবং শাসন বিভাগ থেকে
বিচার বিভাগকে আলাদা করতে হবে। বিচার বিভাগের ক্ষেত্রে যে জুরি প্রথা, সেই জুরি প্রথার প্রবর্তন করতে হবে, এই দাবি তারা করেছিলেন। এবং ভারতীয়দের সামরিক শিক্ষা দিতে হবে, ভারতীয়দের আত্মরক্ষার জন্য তাদেরকে অস্ত্র রাখার অধিকার দিতে হবে, প্রাথমিক বিদ্যালয়ের বা প্রাথমিক শিক্ষার অগ্রগতি ঘটাতে হবে, কারিগরি বিদ্যা ইঞ্জিনিয়ারিং যে শিক্ষা ব্যবস্থা তার অগ্রগতি ঘটাতে হবে, উচ্চ শিক্ষার অগ্রগতি ঘটাতে হবে। এই সব দাবি কিন্তু তারা শাসনতান্ত্রিক ক্ষেত্রে করেছিলেন। পরের যে দাবিটা আছে নাগরিকদের অধিকার রক্ষা, তো ভারতীয়দের নাগরিকদের অধিকার রক্ষার জন্য প্রথম যেটা দরকার বাক স্বাধীনতা, কথা বলার যে স্বাধীনতা, সংবিধানে যে বাক স্বাধীনতা রয়েছে আমাদের, সেই বাক স্বাধীনতা দিতে হবে ভারতীয়দের। এবং এক্ষেত্রে বাক স্বাধীনতা প্রকাশ পায় সংবাদপত্রের ভিতর দিয়ে, অর্থাৎ সংবাদপত্রের কিন্তু স্বাধীনতা দিতে হবে। যদিও ব্রিটিশ সরকার সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন পাশ করে এবং সেই আইনের মধ্যে দিয়ে বলে যে ব্রিটিশ কোনো ভারতীয় পত্রিকা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সমালোচনা করতে পারবে না। তাই এই সবের বিরুদ্ধে কিন্তু জাতীয় কংগ্রেস প্রোটেস্ট করে ব্রিটিশ সরকারের কাছে, তারা আবেদন করে যে আমাদেরকে বাক স্বাধীনতা দিতে হবে, সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে। এছাড়া ভারতীয়দের উপরে যে অবাধ শোষণ ব্রিটিশরা করছে, যে নিষ্ঠুর দমন নীতি তারা গ্রহণ করেছে, এগুলোর প্রতিও কিন্তু তারা সচেতন ছিলেন জাতীয় কংগ্রেস, এবং এগুলোর বিরুদ্ধে তারা ব্রিটিশ সরকারের কাছে তারা দাবি দেওয়া উত্থাপন করে। এছাড়া সাধারণ ভারতীয়দের প্রতি ব্রিটিশ প্রশাসনের যে দুর্ব্যবহার, সেই দুর্ব্যবহারের বিরুদ্ধেও তারা প্রতিবাদ করে। যেমন ইউরোপীয় ক্লাবে লেখা থাকে যে কুকুর এবং ভারতীয়দের প্রবেশ নিষেধ, অর্থাৎ ভারতীয়দেরকে কুকুরের সাথে তুলনা করা হচ্ছে। এবং রেল বা ট্রেনে ভারতীয়দের কিন্তু উচ্চ শ্রেণীতে উঠতে দেওয়া হতো না। এবং নানা রকম ভাবে ব্রিটিশ সরকার সাধারণ মানুষকে কিন্তু অপদস্থ করতেন, এই দুর্ব্যবহারের বিরোধিতা করেছিলেন। তাই দাদাভাই নওরোজি তার ব্রিটিশ রুল অ্যান্ড পভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে বলছে যে ভারতীয়রা যে দরিদ্র হয়ে পড়েছে, এই দারিদ্রের প্রধান কারণ ছিল ব্রিটিশ সরকারের শোষণ, এবং সেই শোষণকে দায়ী করেছেন। এবং ব্রিটিশ সরকার যেভাবে এদের শাসন করছে সেটি ছিল ব্রিটিশদের ঐতিহ্য বিরোধী। ব্রিটিশ সরকারের এটা নীতি নয়। ব্রিটিশ সরকার বা ইংরেজরা কিন্তু একটি সভ্য জাতি, সেই সভ্য জাতির কখনো এই ধরনের শোষণমূলক নীতি থাকতে পারে না। তাই ভারতবর্ষে যেভাবে তারা শাসন করছে এটা ছিল ইংল্যান্ডের ঐতিহ্য বিরোধী। এই রকম দাবি কিন্তু দাদাভাই নওরোজি করেছেন। এছাড়া রমেশ চন্দ্র দত্ত অর্থনীতিবিদ, গোপাল কৃষ্ণ গোখলে সেই সময়কার নরমপন্থী নেতা, এবং মহাদেব গোবিন্দ রানাডে তিনিও ছিলেন একজন ব্যারিস্টার এবং ঐতিহাসিক। এনারা প্রত্যেকে ব্রিটিশ সরকারের এই শোষণমূলক এই চরিত্রের দিকটাকে ব্রিটিশ সরকারের সামনে তুলে ধরার চেষ্টা করেন বিভিন্ন লেখালেখনির মধ্য দিয়ে, এবং তারা এই ভারতবর্ষের দারিদ্রতার জন্য ব্রিটিশ সরকারকে কিন্তু দায়ী করছেন। তো এই পর্যন্ত ছিল আমাদের যে নাগরিকদের অধিকার রক্ষার যে সংস্কার বা যেসব দাবি দাওয়া ব্রিটিশ সরকার নিয়ে এসেছিলেন সেগুলি। তাহলে আমি এখানে 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। তাদের যে কার্যাবলীর কথা আমি বলেছিলাম, সেই কার্যাবলী মূলত 4টি: একটি সাংবিধানিক কার্যাবলী, একটি অর্থনৈতিক সংস্কার, একটি শাসনতান্ত্রিক সংস্কার, এবং একটি হচ্ছে নাগরিকদের অধিকার রক্ষা। এই শাসনতান্ত্রিক সংস্কার বা অন্যান্য আরো যে সংস্কারগুলো রয়েছে, এই সংস্কারের দাবিগুলি নরমপন্থী জাতীয় কংগ্রেসের তরফ থেকে ব্রিটিশ সরকারের কাছে তারা উত্থাপন করে। এখন এই পর্যন্ত আমরা তাহলে সংস্কারগুলো নিয়ে আলোচনা করলাম, বা জাতীয় কংগ্রেসের যে কার্যাবলী রয়েছে সেই কার্যাবলী নিয়ে আলোচনা করলাম। এবার যে দুটি পয়েন্ট এখনো বাকি আছে আলোচনা, সেটি হচ্ছে এই নরমপন্থী জাতীয় কংগ্রেসের ত্রুটিটা কি, এর সীমাবদ্ধতাটা কি। এর সীমাবদ্ধতা প্রথমেই হচ্ছে এই জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতারা সাধারণ মানুষের ভোটাধিকারের দাবি তারা করেনি, বা যে নারীদের ভোটাধিকারের দাবি কিন্তু তারা করেনি। এছাড়া কৃষক শ্রমিকদের দুরবস্থার কথা তারা সেভাবে কিন্তু তুলে ধরেনি। দ্বারকানাথ গাঙ্গুলি তিনি আসামের চা বাগানের কুলি শ্রমিকদের দুরবস্থার কথা জাতীয় কংগ্রেসের ভিতর দিয়ে ব্রিটিশ সরকারের সামনে তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু সেই কথা তিনি সেটা সফল হননি, বা জাতীয় কংগ্রেসের নেতারা সেটা মেনে নেননি। ফলে বাধ্য হয়ে দ্বারকানাথ এই জাতীয় কংগ্রেস থেকে রিজাইন বা পদত্যাগ করেন। তো এইভাবে দেখা যায় যে সাধারণ মানুষের জন্য কিন্তু এই জাতীয় কংগ্রেসের নেতারা সেইভাবে কোনো কাজকর্ম করেনি। এছাড়া সব থেকে বড় যে ত্রুটি সেটি হচ্ছে এই জাতীয় কংগ্রেস
স্বায়ত্ত শাসনের দাবি করেছিল। স্বায়ত্ত শাসনের দাবি মানে নিজেদের শাসন নিজেরা করবে, কিন্তু ব্রিটিশ সরকার থাকবে, কেন্দ্রে ব্রিটিশ সরকার থাকবে বা সবার মাথার উপরে ব্রিটিশ সরকার, ইংরেজরা থাকবে। তার ব্রিটিশ সরকারের ছত্রছায়ায় থেকে তারা শাসনের ব্যাপারে অধিক মাত্রায় ভারতীয়দের নিয়োগের দাবি করে। এই স্বায়ত্ত শাসন ব্যবস্থা দাবি করেছিল, কিন্তু স্বরাজ বা পূর্ণ স্বাধীনতার কথা তারা একবারও কিন্তু মুখে বলেনি। তারা কখনোই স্বরাজের দাবি উত্থাপন করেনি। এই ক্ষেত্রে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে যুবক যে নেতারা ছিলেন, যেমন বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল, এনারা কিন্তু এই স্বাধীনতার দাবি উত্থাপন করতে চেয়েছিলেন। এবং এটাকে কেন্দ্র করে এই যে সিনিয়র বা বয়স্ক বা নরমপন্থী নেতাদের সাথে এই যুবক নেতাদের একটা মতানৈক্য ঘটে, এবং এই যুবক নেতাদেরকে ভৎসনা করেন এই নরমপন্থী নেতারা, এবং এদেরকে চরমপন্থী বলে অভিহিত করেন। আবার এই চরমপন্থী নেতারাই এই বয়স্ক বা পুরনো যেসব নেতারা ছিলেন নরম, তাদেরকে নরমপন্থী বলে কিন্তু সমালোচনা করেন। ফলে এইভাবে কংগ্রেসের ভিতর থেকে একটা চরমপন্থী গোষ্ঠী, একটা নরমপন্থী গোষ্ঠীর উদ্ভব হয়। এটাও কিন্তু তাদের একটা সীমাবদ্ধতা ছিল। এছাড়া দেখা যায় যে যে নির্গমনের জন্য মানে দেশের যে অর্থনীতির একটা বিরাট অংশ বিদেশে চলে যাচ্ছে, আমি এর আগেও আলোচনা করেছি নির্গমন তত্ত্ব, মানে ভারতের অর্থনীতি একটা একটা নির্দিষ্ট পথ দিয়ে বিদেশে চলে যাচ্ছে, মানে ইংল্যান্ডে চলে যাচ্ছে। ভারতের সম্পদ এই যে বেরিয়ে যাওয়া, একে বলা হয় ড্রেন অফ ওয়েলথ, দাদাভাই নওরোজি বলেছেন, বা নির্গমন তত্ত্ব। তাই এই নির্গমন তত্ত্বের জন্য যে শুধুমাত্র ব্রিটিশ সরকারের নীতি দায়ী ছিল তা কিন্তু নয়। দেশের জমিদার, দেশের কলকারখানার মালিক বা যারা মিল মালিক, তারাও কিন্তু অনেকাংশে দায়ী ছিলেন এই সম্পদ নির্গমনের ক্ষেত্রে। এই সব বিষয়গুলি কিন্তু জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতারা উপেক্ষা করে গেছে। তো এই ছিল এদের সীমাবদ্ধতা। এবার আমাদের আলোচনা করতে হবে মূল্যায়ন, টোটাল সামগ্রিক কার্যাবলীর যে মূল্যায়ন, সেই মূল্যায়ন নিয়ে আলোচনা করতে হবে। দেখো, নরমপন্থী নেতাদেরকে আমরা বলি কাপুরুষ, তাদেরকে আমরা ভিক্ষুক বলি, কাপুরুষ বলি। তারা যে আবেদন নিবেদনের মাধ্যমে ব্রিটিশ সরকার কাছে দাবি দেওয়া তুলে ধরেছিল, যাকে আমরা বলি রাজনৈতিক ভিক্ষাবৃত্তি, পলিটিক্যাল ম্যান্ডিকার্সি বলি আমরা, এই রাজনৈতিক ভিক্ষাবৃত্তির সমালোচনা করা হয় পরবর্তী সময়ে ব্যাপকভাবে। কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার কমলাকান্তের দপ্তর প্রবন্ধে কমলাকান্তের মুখ দিয়ে বলেছিলেন, জয় রাধে কৃষ্ণ, ভিক্ষা দাও আমাদের। মানে এখানে জাতীয় কংগ্রেসের কথা বলছেন তিনি। ভিক্ষা, যেভাবে মানুষ ভিক্ষা করে, ঠিক সেইভাবে জাতীয় কংগ্রেসের যে আন্দোলন বা জাতীয় কংগ্রেসের যে দাবি দেওয়া অনেকটা ছিল ব্রিটিশ সরকারের কাছে সেই ভিক্ষাবৃত্তির মতো। আবেদন নিবেদনের মধ্য দিয়ে অনেকটা ভিক্ষা চাইতেন। বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ বরিশালের যে নেতা ছিলেন অশ্বিনী কুমার দত্ত, তাকে একবার বলেছিলেন যে জাতীয় কংগ্রেস সাধারণ মানুষের জন্য কি করেছে। অরবিন্দ ঘোষ, যিনি একজন চরমপন্থী নেতা ছিলেন, তিনি বলছেন যে এই নেতারা ছিলেন ভীরু, স্বার্থপর, ভণ্ড। নরমপন্থী নেতারা ছিলেন ভীরু, স্বার্থপর এবং ভণ্ড। কিন্তু এই ধরনের বক্তব্য তো সঠিক নয়, কারণ তারা ভীরু ছিলেন না, তারা ভিক্ষুক ছিলেন না, এবং তাদের যে রাজনৈতিক যে পন্থা ছিল আন্দোলনের, সেটাও কিন্তু রাজনৈতিক ভিক্ষাবৃত্তি ছিল না। তাদের মধ্যে যথেষ্ট দেশভক্তি ছিল, স্বদেশ প্রীতি বা দেশপ্রেম কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল। তারা ব্রিটিশ সরকারের ভুল ত্রুটিগুলো জনসমক্ষে তুলে ধরে মানুষকে সচেতন করতে চেয়েছিলেন। আসলে সেই সময় ভারতীয়দের মধ্যে জাতীয়তাবাদ কি জিনিস সেটা কিন্তু মাথাচাড়া দিয়ে ওঠেনি। জাতি বলতে কি বোঝায়, জাতীয়তাবাদ বলতে কি বোঝায়, বা ভারত যে স্বাধীন করতে হবে, এই ধারণা, এই মানসিকতা ভারতবাসীর মধ্যে ছিল না। ফলে সেই সময় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে চরম আন্দোলন করা বা একদম সরাসরি আন্দোলন করা কিন্তু সম্ভব ছিল না। এই সত্য কথাটা বুঝতে পেরেছিলেন নরমপন্থী নেতারা, তাই তারা কিন্তু সরাসরি কোনো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রতিরোধে নামেনি। এই ভারতবাসীর অনগ্রসরতার দিকটাকে মাথায় রেখে এটা অবশ্যই মনে রাখতে হবে। কিন্তু এটা যেহেতু তারা বুঝতে পেরেছিলেন এবং এইভাবেই তারা আন্দোলনটাকে পরিচালনা করেছিলেন, কিন্তু পরবর্তীকালে এই নীতির তীব্রভাবে সমালোচনা করা হয়, তাদেরকে ভিক্ষুক, ভিক্ষাবৃত্তি নানা রকম ভাবে সমালোচনা করা হয়। তারা ভারতীয়দের যে অনগ্রসরতা ছিল, সেই অনগ্রসরতাটা সম্পর্কে সচেতন ছিলেন, এজন্যই তারা কিন্তু সরাসরি কোনো রকম দাবি দেওয়া কিন্তু করেননি। তাই এস আর মেহরোত্রা বলেছিলেন যে এই নরমপন্থী নেতারা ছিলেন বাস্তববাদী, কারণ তারা বাস্তব বিষয়টা উপলব্ধি করতে পেরেছিলেন। ভারতবাসীর সেই সময় সরাসরি ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করা, ফাইটে যাওয়া, আন্দোলন করার মতো পরিস্থিতি সেই সময় ছিল না।
ছিল এই আবেদন নিবেদন পদ্ধতির মাধ্যমেই তাদের কিছু দাবি দেওয়া আদায়ের পদ্ধতিটাই একমাত্র অ্যাক্টিভ ছিল বা এটা সঠিক ছিল। এই কারণে তারা ওই পথটাই গ্রহণ করেন নরমপন্থীরা, এবং এই জন্য তাদেরকে বলা হচ্ছে বাস্তববাদী। এস আর মেহরোত্রা এই কারণে বাস্তববাদী বলছেন। গোপাল কৃষ্ণ গোখলে বলছেন যে নরমপন্থী কংগ্রেসের কার্যকলাপ ছিল বাস্তবোচিত এবং ছিল এই মঙ্গলজনক। ভারতবাসীর ক্ষেত্রে তাদের এই আন্দোলনের পদ্ধতিটা ছিল অনেকটা মঙ্গলজনক, কারণ এছাড়া অন্য কোনো পদ্ধতি ছিল না। চরমপন্থী পথ যদি গ্রহণ করা হতো তাহলে কিন্তু এই জাতীয় কংগ্রেস অচিরেই ধ্বংস হয়ে যেত। ভারতবাসীর মধ্যে যে আজকে জাতীয়তাবাদের জাগরণ ঘটেছে, তারা যে ব্রিটিশ সরকারের যে স্বরূপ বা ব্রিটিশ সরকারের যে প্রকৃত চিত্রটা কি সেটা যে মানুষ বুঝতে পেরেছে, এটা কিন্তু এই জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতাদের জন্যই হয়েছে। তারা একটু একটু করে ব্রিটিশ সরকারের শোষণমূলক দিকটি মানুষের সামনে তুলে ধরে, তুলে মানুষকে সচেতন করে তোলে। এটাই ছিল এদের গুরুত্ব। এছাড়া এখানে গোপাল কৃষ্ণ গোখলে বলছেন যে আমরা কিন্তু ভিক্ষুক নই, বা আমাদের যে রাজনৈতিক যে পদ্ধতি সেটাও কিন্তু ভিক্ষাবৃত্তি নয়। রজনীপাম দত্ত, যিনি বিশিষ্ট মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীপাম দত্ত, তার ইন্ডিয়া টুডে গ্রন্থে একটা কথা তিনি বলেছেন যে এই নরমপন্থী কংগ্রেসের নেতাদের ব্রিটিশ সরকারের অনুগত ভৃত্য বলা ঠিক হবে না, কারণ অনেকে সমালোচনা করতে গিয়ে বলে যে নেতারা ছিলেন ব্রিটিশ সরকারের অনুগত ভৃত্য, কারণ অনেকেই জমিদার ছিলেন, আর জমিদারা ছিল ব্রিটিশ সরকারের আশ্রিত একটি শ্রেণী, তাই অনেকে একে বলা হয় অনুগত ভৃত্য, কিন্তু এটা ঠিক নয়। রজনীপাম দত্তের মতো একজন ঐতিহাসিক তিনি কিন্তু কথা বলেছেন। অ্যাকচুয়ালি এরা কারা ছিলেন এই নরমপন্থী নেতারা? এরা ছিলেন ভারতবর্ষের সেই সময়কার প্রগতিশীল যে শক্তি, শিক্ষিত প্রগতিশীল যে শক্তি ছিল, সেই শক্তির প্রতিনিধি ছিলেন এই নরমপন্থী নেতারা। তো এই ছিল টোটাল আলোচনা, যেই জায়গায় আমাদের প্রথমে জাতীয় কংগ্রেস কিভাবে তৈরি হলো, তারপর জাতীয় কংগ্রেসের কি উদ্দেশ্য ছিল, যে চারটি উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যের কথা ঘোষণা করেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সেই ঘোষণাটা কি ছিল, তারপর জাতীয় কংগ্রেসের যে বিভিন্ন দাবি দেওয়াগুলো ছিল সেই দাবি দেওয়াকে চারটি ভাগে ভাগ করতে পারি: সাংবিধানিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার, শাসনতান্ত্রিক সংস্কার, নাগরিকদের নাগরিক অধিকার রক্ষার সংস্কার। এই চারটি সংস্কারকে পরপর আলোচনা করতে হবে। তারপর জাতীয় কংগ্রেসের যে সমালোচনা বা ত্রুটিগুলো ছিল, দুর্বলতাগুলো ছিল, সেগুলো আলোচনা করতে হবে, এবং শেষে যে মূল্যায়নের অংশ রয়েছে, যেটা প্রশ্নের মূল পাঠ, মূল্যায়ন, তাদের অল ওভার কিভাবে মূল্যায়ন করব আমরা, হ্যাঁ, তাদের সেই মূল্যায়নের অংশ নিয়ে শেষে কিন্তু একটু বড় করেই লিখতে হবে। তো এই ছিল টোটাল জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্বের কার্যাবলী। আশা করি তোমাদেরকে একটু হলেও ধারণা দিতে পেরেছি। এই কথাগুলোর উপরে বেস করে বা এই পয়েন্টগুলোর উপর বেস করে এর যে 10 নম্বরের নোট সেটি তোমাদেরকে রেডি করতে হবে, পড়তে হবে। তাই তোমরা আগে যদি এই ক্লাসটা নিয়ে একটু বুঝতে পারো তাতে তোমরা ভালো, তোমাদের সুবিধা হবে নোটসটাকে মুখস্থ করার ক্ষেত্রে। তাই এর যে নোটস আছে 500 ওয়ার্ডের উত্তর, সেই উত্তর নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স বা জেনারেল 6 সেমিস্টার অনার্সের ক্ষেত্রে সিসি 13, 4 সেমিস্টার জেনারেল বা পাশের ক্ষেত্রে জিইসিসি 4। 10 নম্বরের প্রশ্নটি দেখো 3 ভাবে আসতে পারে: 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের কার্যাবলী, বা আসতে পারে নরমপন্থী জাতীয় কংগ্রেসের কার্যাবলীর মূল্যায়ন করো, বা আসতে পারে প্রথম পর্বের জাতীয় কংগ্রেসের কার্যাবলী আলোচনা করো। তাই প্রশ্নটি সম্পর্কে আগে ভালো করে ধারণা রাখবে, কারণ যে কোনো ভাবে কিন্তু ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে। এর উত্তর তোমরা যেভাবে লিখবে: 1885 খ্রিস্টাব্দে বোম্বাই শহরে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতির ভাষণে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেন যে এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য হলো 1. ভারতে বিভিন্ন অঞ্চলের দেশসেবকদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগ ও সৌহার্দ্য স্থাপন, 2. জাতি ধর্ম ও প্রাদেশিক সংকীর্ণতা দূর করে ভারতবাসীকে ঐক্যবদ্ধ করা, 3. দেশের শিক্ষিত সম্প্রদায়ের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে দেশের সামাজিক সমস্যাগুলির সমাধানের উপায় নির্ণয় করা, এবং 4. ভারতের রাজনৈতিক অগ্রগতির জন্য পরবর্তী বছরগুলিতে কর্মসূচি গ্রহণ করা, এবং কংগ্রেস সৃষ্টির প্রথম অবস্থায় ইংরেজি শিক্ষিত বুদ্ধিজীবী, আইনজীবী, পুঁজিপতি এবং জমিদার সম্প্রদায়ের মধ্যে এই প্রতিষ্ঠান সীমাবদ্ধ ছিল। ব্রিটিশ সরকারের প্রতি তাদের আস্থা ও আনুগত্য ছিল প্রশ্নাতীত। ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করা নয়, ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব সম্পর্কেই তারা আগ্রহী ছিলেন। 1902-এ
কংগ্রেস সভাপতি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে কংগ্রেস জনগণের ঐক্য এবং ভারতে ব্রিটিশ শাসনের স্থায়িত্ব চায়। তারা ইংরেজের সততা ও ন্যায় বিচারের আদর্শ এবং নিয়মতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে বিশ্বাসী ছিলেন। তারা ছিলেন ব্রিটিশ আমলাতন্ত্র এবং আন ব্রিটিশ রুলের পরিবর্তন। কংগ্রেসের বাৎসরিক অধিবেশনগুলিতে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করে তা বিবেচনার জন্য সরকারের কাছে পাঠানো হতো। এই যুগের কংগ্রেস নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দাদাভাই নওরোজি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, ফিরোজ শাহ মেহতা, আনন্দ চার্লু, রমেশচন্দ্র দত্ত, মদন মোহন মালব্য, আনন্দ মোহন বসু ও মহাদেব গোবিন্দ রানাডে। 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত জাতীয় কংগ্রেসের নেতৃত্ব দানকারী এইসব ব্যক্তিবর্গ ইতিহাসে নরমপন্থী বা মডারেটস নামে পরিচিত ছিলেন। পরের প্যারা, এখানে যেসব দাবি দেওয়াগুলো 4টি ভাগে ভাগ হচ্ছে। দেখো, এই যুগে কংগ্রেসের পক্ষে যেসব দাবি দেওয়া উত্থাপিত হয় তা 4 ভাগে বিভক্ত করা যায়। 1 সাংবিধানিক সংস্কার, 2 অর্থনৈতিক সংস্কার, 3 শাসনতান্ত্রিক সংস্কার এবং 4 নাগরিক অধিকার রক্ষা। এবার আমরা প্রথম যেটি আছে সাংবিধানিক সংস্কার সেটি নিয়ে আলোচনা করব। কংগ্রেস নেতৃবৃন্দ স্বাধীনতার দাবি করেনি। তারা বিভিন্ন অধিবেশনে বেশ কিছু সাংবিধানিক সংস্কারের প্রস্তাব গ্রহণ করেন। তারা ভারতীয় শাসন ব্যবস্থায় ভারতীয়দের অধিক ক্ষমতা দান, ব্যবস্থাপক সভা বা আইন পরিষদগুলিতে অধিক সংখ্যক নির্বাচিত ভারতীয় সদস্য গ্রহণ, এগুলির ক্ষমতা বৃদ্ধির দাবি করেন। উপযুক্ত সংখ্যক ভারতীয় সদস্য নিয়ে একটি রাজকীয় কমিশন বা রয়্যাল কমিশন গঠন করে ভারতীয় শাসন ব্যবস্থা সম্পর্কে অনুসন্ধানের দাবি করা হয়। ইন্ডিয়া কাউন্সিল নামক ভারত সচিবের মন্ত্রণা পরিষদের অবসান দাবি করা হয়। এছাড়া 1904 খ্রিস্টাব্দে কংগ্রেস দাবি করে যে ব্রিটিশ কমন্স সভায় প্রতি প্রদেশ থেকে অন্তত 2 জন করে প্রতিনিধি পাঠাতে হবে। ভারত সচিবের মন্ত্রণা পরিষদে 3 জন ভারতীয় গ্রহণের দাবিও জানানো হয়। এর পরের যে সংস্কার দেখো, অর্থনৈতিক সংস্কার। অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান দারিদ্র্য ও অর্থনৈতিক অনগ্রসরতা এবং ভারতে আধুনিক শিল্পের ও কৃষির অভাবের জন্য জাতীয় কংগ্রেস ইংরেজ সাম্রাজ্যবাদী শোষণের নীতিকে দায়ী করে। 1881 খ্রিস্টাব্দে দাদাভাই নওরোজি সুস্পষ্টভাবে বলেন যে এই শাসন অতি ধীরে ধীরে ভারতকে সম্পূর্ণ ধ্বংসের পথে ঠেলে নিয়ে যাচ্ছে। কংগ্রেস ভারতের অর্থনৈতিক উন্নতির জন্য দেশীয় শিল্পের বিকাশে উৎসাহ দান এবং সেই সঙ্গে রক্ষামূলক শুল্ক আরোপ, সুতিবস্ত্রের উপর থেকে বৈষম্যমূলক শুল্কের অপসারণ এবং ক্ষুদ্র শিল্পের সংরক্ষণ দাবি করে। কৃষির উন্নতি ও কৃষকের উপর অধিক চাপ কমানোর জন্য জাতীয় কংগ্রেস জমির কর হ্রাস, জমির সত্ত্ব আইনের পরিবর্তন, সমগ্র ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার, রায়তওয়ারি এলাকায় রাজস্ব হ্রাস ও রাজস্ব আদায়ের কঠোরতা হ্রাস, সেচ ব্যবস্থার সম্প্রসারণ, সমগ্র দেশে কৃষি ব্যাংক প্রতিষ্ঠা, বন সংরক্ষণ, আদিবাসীদের সুবিধার জন্য বন আইনের সরলীকরণ ও বাধ্যতামূলক শ্রমের বিলোপ সাধনের দাবি জানায়। পরের প্যারা, এখানে শাসনতান্ত্রিকের সংস্কারের কথা বলা হচ্ছে। শাসনতান্ত্রিক ক্ষেত্রে ভারতীয় নেতৃবৃন্দ শাসন ব্যবস্থায় উচ্চ গুরুত্বপূর্ণ পদগুলিতে ভারতীয়দের নিয়োগের দাবি জানায়। তারা মনে করেন যে প্রশাসনের ভারতীয়করণ হলেই ভারতবাসীর অর্থনৈতিক ও রাজনৈতিক স্বার্থ সুরক্ষিত হবে। প্রশাসনের ভারতীয়করণ হলে দেশের টাকা দেশেই থাকবে এবং ভারতীয় কর্মচারীরা দেশের স্বার্থেই কাজ করবেন। 1891 গোপালকৃষ্ণ গোখলে বলেন, বিদেশি ইংরেজদের দিয়ে গঠিত শাসন ব্যবস্থা শুধু ব্যয়বহুল রূপেই অশুভ নয়, নৈতিক দিক থেকেও এই ব্যবস্থা যথেষ্ট আপত্তিজনক ও হানিকর। এই ব্যবস্থা ভারতীয় জাতির মানসিক গঠনকে পঙ্গু করে দিচ্ছে। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে জাতীয় কংগ্রেস সিভিল সার্ভিস পরীক্ষার বয়স 19 থেকে 21 করা এবং স্ট্যাটুটারি সিভিল সার্ভিসের অবসান প্রভৃতির দাবি করে। এছাড়া শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, জুরি ব্যবস্থার প্রবর্তন, পুলিশ প্রশাসনের সংস্কার, ভারতীয়দের সামরিক শিক্ষাদান ও উচ্চ পদে নিয়োগ প্রভৃতির দাবি জানানো হয়। কংগ্রেস প্রাথমিক শিক্ষা বিস্তার, কারিগরি উচ্চশিক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য ও সুচিকিৎসার দাবি জানিয়েছিল। ভারতীয় নেতৃবৃন্দ ভারতবাসীর গণতান্ত্রিক ও নাগরিক অধিকার সম্বন্ধে সচেতন ছিলেন। এ কারণে বাক স্বাধীনতা, মানে এখানে যে নাগরিক অধিকারের সংস্কার সেটি কিন্তু একসাথে লেখা হয়েছে। এখানে দুটো সংস্কার এই প্যারাতে একসাথে করা হয়েছে। পক্ষে মানে স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে কংগ্রেস দাবি পেশ করে। ভারতে ব্রিটিশ সরকারের বৈষম্যমূলক নীতি, অবাধ শোষণ, নিষ্ঠুর দমননীতি, সাধারণ মানুষের প্রতি প্রশাসনের দুর্ব্যবহার প্রভৃতির বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ প্রতিবাদে মুখর ছিলেন। বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা দাদাভাই নওরোজি তার বিখ্যাত পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে ভারতের দারিদ্র্যের জন্য ব্রিটিশ শাসনকে দায়ী করে ভারতে প্রচলিত শাসন ব্যবস্থাকে ব্রিটিশ ঐতিহ্য বিরোধী মানে আন ব্রিটিশ বলে আখ্যায়িত করেন। রমেশচন্দ্র দত্ত, মহাদেব গোবিন্দ রানাডের, গোপালকৃষ্ণ গোখলে প্রমুখ নেতৃবৃন্দ ব্রিটিশ ঐতিহ্য বিরোধী এই শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। তাহলে এখানে এই দুটো প্যারাতে দুটি সংস্কার, শাসনতান্ত্রিক এবং নাগরিক অধিকার রক্ষা নিয়ে একটি প্যারা। আগের প্যারাটি হয়েছে
অর্থনৈতিক সংস্কার, তার আগের প্যারাটি সাংবিধানিক সংস্কার, আর তার প্রথম প্যারাটি ছিল তার ইন্ট্রোডাকশন। এই 4টি প্যারাতেই কিন্তু সমস্ত সংস্কারের বিষয়টি লেখা হয়েছে। এরপরে 2টি প্যারা নিয়ে আলোচনা করব, যে 2টি প্যারাতে একটি সীমাবদ্ধতা আর একটি মূল্যায়ন। দেখো, এই প্যারাতে এর যে সীমাবদ্ধতা ছিল জাতীয় কংগ্রেসের, সেটা নিয়ে এই প্যারা বলা বাহুল্য, জাতীয় কংগ্রেসের কর্মসূচি বা কর্মধারা একেবারে ত্রুটিহীন ছিল না। কংগ্রেস নেতৃবৃন্দ সাধারণ মানুষ ও স্ত্রী লোকের ভোটাধিকার দাবি করেনি। তাদের লক্ষ্য ছিল ব্রিটিশের অধীনে ঔপনিবেশিক স্বায়ত্তশাসন, পূর্ণ স্বাধীনতা নয়। 1899 পর্যন্ত জাতীয় কংগ্রেসের কোনো অধিবেশনে স্বরাজের দাবি নিয়ে কোনো প্রস্তাব গৃহীত হয়নি। বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিন চন্দ্র পাল প্রমুখেরা কংগ্রেসের মঞ্চ থেকে এই দাবি উত্থাপন করার চেষ্টা করলে প্রাচীনপন্থী নেতৃবৃন্দ চরমপন্থী বলে তাদের ভর্ৎসনা করেন। অপরদিকে তরুণ নেতৃবৃন্দ প্রাচীনপন্থীদের নরমপন্থী বলে বিদ্রুপ করতে থাকেন। এইভাবে জাতীয় কংগ্রেসের অভ্যন্তরে নরমপন্থী ও চরমপন্থী গোষ্ঠীর আবির্ভাব হয়। কৃষক ও সাধারণ শ্রমজীবী মানুষের উন্নতির জন্য তাদের কোনো আকর্ষণীয় কর্মসূচি ছিল না। ভারত সভার নেতা দ্বারকানাথ গাঙ্গুলি বহু চেষ্টা করে আসামের চা বাগানের কুলিদের উপর অত্যাচারের সমস্যাটাই কংগ্রেসের কর্মসূচির মধ্যে নথিভুক্ত করতে পারেননি। ক্ষুব্ধ দ্বারকানাথ কংগ্রেসের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেন। ভারতের দুর্গতির জন্য একমাত্র নির্গমন তত্ত্বই নয়, দেশীয় জমিদার ও মিল মালিকরাও যথেষ্ট দায়ী ছিলেন। নরমপন্থী নেতৃবৃন্দ এই বিষয়ে কিছু বলেননি। তো এই প্যারাতে আমরা সীমাবদ্ধতা লিখলাম, এবং শেষ প্যারা দেখো মূল্যায়নের উপরে বলা হচ্ছে, আদি যুগের কংগ্রেসের কর্মপদ্ধতি নানাভাবে সমালোচিত হয়েছে। জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের নেতৃবৃন্দ নরমপন্থী, ভীরু কাপুরুষ এবং তাদের কর্মপন্থাকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি মানে পলিটিক্যাল ম্যান্ডেকার্সি, ভিক্ষুকের রাজনীতি প্রভৃতি অভিহিত করা হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের মুখ দিয়ে বলিয়াছেন, জয় রাধাকৃষ্ণ ভিক্ষা দাও গো, ইহাই আমাদের পলিটিক্স। 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ বরিশালের অশ্বিনী কুমার দত্তকে বলেছেন, বলতে পারেন কংগ্রেস জনসাধারণের জন্য কি করেছে? অরবিন্দ ঘোষ কংগ্রেস নেতৃবৃন্দকে দুর্বল, ভীরু, স্বার্থপর, ভণ্ড এবং অন্ধকার ভাবাচ্ছন্ন বলে অভিযুক্ত করেন। তবে জাতীয় কংগ্রেসের এই পর্বের নেতৃবৃন্দকে ভীরু ও কাপুরুষ বা তাদের কার্যক্রমকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি আখ্যা দেওয়া যুক্তিযুক্ত হবে না। তাদের মধ্যে স্বদেশ প্রীতির বিন্দুমাত্র অভাব ছিল না এবং তারা প্রকৃত অর্থেই দেশকে ভালোবাসতেন। তারা স্পষ্ট ভাষায় ব্রিটিশ সরকারের ত্রুটি দুর্বলতাগুলি তুলে ধরেছিলেন। ভারতবাসীর অনগ্রসরতার কথা চিন্তা করেই তারা সক্রিয় ব্রিটিশ বিরোধিতার নীতি গ্রহণ করেনি। এ কারণে ডক্টর এস.আর. মেহরোত্রা এ যুগের কংগ্রেস নেতৃবর্গকে বাস্তববাদী বলে অভিহিত করেছেন। গোপালকৃষ্ণ গোখলের মতে কংগ্রেসের তৎকালীন রাজনীতি ছিল বাস্তবোচিত ও মঙ্গলজনক। তার মতে আমরা ভিক্ষুক নই এবং আমাদের নীতিও ভিক্ষাবৃত্তি নয়। রজনীপাম দত্ত বলেছেন, নরমপন্থী নেতৃবৃন্দকে প্রতিক্রিয়াশীল, জাতীয়তা বিরোধী বা বিদেশি শাসকদের অনুগত ভৃত্যরূপে চিহ্নিত করা অযৌক্তিক হবে। তারা ছিলেন তৎকালীন ভারতীয় সমাজের সর্বাপেক্ষা প্রগতিশীল শক্তির যোগ্য প্রতিনিধি। তো এই ছিল তোমাদের জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্বের কার্যাবলীর উপরে যে আলোচনা সহ তার নোটস। এটি তোমরা কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তোমাদের সাজেশনের একাধিক প্রশ্নের উত্তর আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখে নেবে। প্রতিটি ভিডিও তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও এবং অনেক প্রশ্ন এখনও যেগুলোর অ্যান্সার দেওয়া হয়নি সেগুলো নিয়ে আগামীতে আমি ভিডিও ক্লাসের মধ্যে দিয়ে তার উত্তর তোমাদের সামনে নিয়ে আসবো। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবে, আমাকে উৎসাহিত করবে যাতে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও ক্লাস আমি নিয়ে আসতে পারি। এবং বন্ধুদের কাছে চ্যানেলকে অবশ্যই শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই নিচে লাইক করবে।